নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের গল্প বিষের বাঁশি। লেখক আশা দেবী। নির্জন পাহাড়ের একটা হোটেলে বসে আছে সুজন। তাকে দেখে মনে হচ্ছে এখনই কিছু একটা ঘটে গেছে। যান সমস্ত মুখ তার শুকনো আর পাণ্ডুর হয়ে গেছে। চোখগুলি ঢুকে গেছে কোটরে। চোখে মুখে আতঙ্কের ছায়া। জিজ্ঞেস করলাম, কি হলো আপনার? রাতে কি ঘুমাননি নাকি? সুজন ঠিক তখনই উত্তর দিতে পারল না। খানিকটা চুপ করে থেকে বলল, ঘুম? হ্যাঁ, ঘুম তো চোখ থেকে অনেকদিন আগেই গেছে। এবার প্রাণটা যেত, হয়তোবা তাই রক্ষা পেল। কেন? আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম। তবে শুনুন। কথাটা বলেই সুজন একবার খোলা জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। বাইরে তখন মরা জ্যোৎস্নায় সমস্ত পাহাড়টা ঝলমল করছে। চারিদিকে থরে থরে পাইনের গাছের সারি। রাতের নিথর প্রকৃতি একেবারে নিস্তব্ধ। বাইরে একটা প্রাণের সাড়া পর্যন্ত নেই। দূরে দূরে মিটমিট করছে আলোগুলো। আকাশে কালপুরুষের তরবারি যেন ঝলসে ঝলসে উঠছে। সুজন শুরু করল, এই যে পাহাড় দেখছেন, এই চারিদিকে ঘন অরণ্য। আমি এখানে এমনি আসিনি। আমার সঙ্গে আরো 3জন বন্ধু আছে। তারা বাইরের লনে বসে। আমরা অনেকদিন আগে একটা খবর শুনি, আমাদের পাড়ার এক ভদ্রলোক একটা ম্যাপ পেয়েছে। তাতে অনেক গুপ্তধনের খবর আছে। কথাটা বলেই সুজন একটু চুপ করলো। তারপর একটু হাসলো। তারপর বলল, ভদ্রলোক ভদ্রলোক আমারই কাকা। তিনি বিয়ে টিয়ে করেননি। এইসব অসম্ভব জিনিস নিয়েই থাকতেন। একটা রাতে তিনি আমাকে ডেকে বললেন, সুজন, আমার কাছে একটা জিনিস আছে, এটা আমি তোমার কাছে দিয়ে গেলাম। কাল আমার দেহে আর প্রাণ থাকবে না, কাজেই আজই তোমাকে এটা দিয়ে যাচ্ছি। তোমার বিশ্বস্ত দু একজন বন্ধু নিয়ে আজ সকালে সূর্য উঠবার আগে তুমি এখান থেকে চলে যাবে, নইলে কিন্তু তুমিও বাঁচবে না। আমি তার কথা মতো আমার 3জন বিশ্বস্ত বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়লাম। পথে পরের দিনের খবরের কাগজে দেখলাম, বিমান রায় নামে এক ভদ্রলোকের আশ্চর্যভাবে মৃত্যুর সংবাদ। আমরা ম্যাপটা দেখে দেখে এই পাহাড়ি জায়গায় এসে পড়ি। তারপর একটা ছোট পাহাড়ের উপরে একটা নির্জন হোটেল বেছে নিয়ে বেরিয়ে পড়ি গুপ্তধনের সন্ধান। কথাগুলো বলেই সুজন খানিকটা দম নিল। আমি অবাক হয়ে শুনতে লাগলাম। পরদিন ওই দূরে যে ভাঙা বৌদ্ধ মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওটার উদ্দেশ্যেই রওনা হলাম। পাহাড়ের মজাই হচ্ছে, পাহাড়কে সামনে থেকে যত কাছে আছে বলে মনে হবে, তাতে উঠতে গেলে দেখা যাবে দূরত্ব অনেক বেশি বেড়ে গেছে। সুতরাং আমরা 3 বন্ধু আর আমি সকালবেলাতেই কিছু শুকনো প্যাকেটের খাবার নিয়ে রওনা হয়ে পড়ল। রওনা হয়ে বুঝলাম, যা ভেবেছি তা নয়। পাহাড়টাকে যত কাছে বলে মনে হয়েছে, ওটা তত কাছে তো নয়ই, বরং দারুণ দূরে, এবং পথ অত্যন্ত দুর্গম। কিন্তু আপনি হয়তো জানেন না, আমার জেদ ভয়ানক বেশি। যদি কিছু করব বলে ভাবি, তবে করেই ছাড়ব। সুতরাং দূরত্ব দেখে ভয় পেলে চলবে না। আমরা এগিয়ে চলতে লাগলাম। আর আর সুজনের মুখে চোখে যেন ভয়ের ছায়া পড়ল। সে মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠতে লাগলো। তারপরে বলল, পথটা সাংঘাতিক পেছল আর শ্যাওলা ধরা। জায়গাটা দেখেই বোঝা যায় এ পথে এর আগে আর কেউ হাঁটেনি। আমরা হোঁচট খেয়ে শীতের ঝোড়ো বাতাসে প্রায় জমে যেতে যেতে এগিয়ে চললাম। একটা কথা শুনি, এটাই আশ্চর্য, আমরা যখন
চলতে শুরু করলাম, সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টি শুরু হলো। আমরা এক ভাঙা নির্জন কুটিরে আশ্রয় নিই এবং ঠিক করলাম আর যাব না, ফিরে যাই। এবং আশ্চর্য, সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টিও থেমে গেল। তখন আমরা স্পষ্ট বুঝলাম এর সঙ্গে অন্য কিছুর একটা গভীর সম্পর্ক আছে, যেটা কোনো অলৌকিক ব্যাপার। সুতরাং এর রহস্য ভেদ করতেই হবে। আমরা আবার চলতে শুরু করলাম। ঝড় আর শিলাবৃষ্টিও চলল সঙ্গে সঙ্গে। দীর্ঘ 3 দিন অনাহারে অনিদ্রায় পথ চলতে চলতে আমরা অবশেষে সেই বৌদ্ধ মন্দিরে এসে পৌঁছালাম। মন্দিরের ভেতরটা ভীষণ অন্ধকার। কিছু কিছু প্রাচীন পুঁথি আছে, সাংঘাতিক মূর্তি যেন মৃতের দেবী, এবং তার সামনে একটা মাটির প্রদীপ জ্বলছে। আমরা তাহারই আলোতে একটি অপূর্ব কারুকার্য খচিত বাস্ক দেখতে পেলাম, এবং ঘরে নেবার মতো আর কিছু না দেখে ওটাই নিয়ে বেরোবার সঙ্গে সঙ্গে যেন একটা কালো ছায়া ঝড়ের বেগে গাছপালা ভেঙে আমাদের পেছনে ছুটে আসতে লাগলো। আমরা প্রাণপণে ছুটতে লাগলাম। খানিকটা ছুটে পথের মাঝখানে হঠাৎ একটা মালবাহী ট্রাক পেয়ে তাতে করে হোটেলে ফিরে আসলাম। এসেই ওই বাস্কটা খুললাম। ওর পরতে পরতে বহুমূল্য কাপড়ে ঢাকা একটা বাঁশি। তখন রাতের অন্ধকার নেমে এসেছে, চারিদিকে ঘন অন্ধকার। আমি সেই বাঁশি তুলে নাড়াচাড়া করতে করতে মনে হলো একবার বাজিয়ে দেখি না কেন। বাঁশিটা যেই বাজালাম, সঙ্গে সঙ্গে তার মধ্যে থেকে একটা তীব্র কান্নার আওয়াজ বেরোল, এবং সঙ্গে সঙ্গে পাহাড়, জঙ্গল, লোকালয় পেরিয়ে কে যেন ছুটে এসে ঘরের ভেতরে আছড়ে পড়ে কে যেন কি একটা খুঁজতে লাগলো। আমি ভয় পেয়ে বাঁশিটা আবার বাঁশকে পুড়ে ফেললাম, কিন্তু যে এলো সে ঘরেই রইল, বাঁশিটির পাহারায়, এবং রাতে তেমনি করে পাগলের মতো বাঁশিটাকে খুঁজে ফিরতে লাগলো। আমি বাস্কটা বুকের মধ্যে জড়িয়ে পড়ে শুয়ে রইলাম। 2 দিন এমনি করে কাটল। 3 দিনের দিন আমার ঘরে প্রলয় শুরু হয়ে গেল। আমার অন্য 3 বন্ধু পালিয়ে অন্য ঘরে চলে গেল। আর যে এলো সে এক পিশাচ। কি ভয়ানক তার চেহারা! আমার এখনো বুকের মধ্যে কাঁপছে। সে বাস্কটা ছিনিয়ে নিতে চেষ্টা করলো, কিন্তু আমাকে কায়দা করতে না পেরে অন্ধর আগে ঘরে সব কিছু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিল। পরদিন সকালে কোথা থেকে এক লামা এলো। সে বললে, আপনি বাঁশি বাজিয়ে পিশাচ কেন রাখলেন? এখনই ও বাস্ক ঝর্ণার জলে ফেলে দিয়ে আসুন, নইলে আজই আপনার শেষ রাত। আমিও আর সহ্য করতে পারছিলাম না। বন্ধুরা বলল, চল ওটাকে ঝর্ণার জলে ফেলে দিই, নইলে আমাদের কিন্তু তোকে হারাতে হবে। আমরা বাস্কটা নিয়ে চললাম, আর ঝড়ের মধ্যে দিয়ে দীর্ঘ দেহ ঝড়ের মেঘের মতো কালো এক কঙ্কাল আমাদের সঙ্গে সঙ্গে ছুটে চলল। আমি কিছু দূর যেতেই সামনেই যে ঝর্ণাটা পেলাম, তাতেই বাস্কটা ছুঁড়ে ফেলে ওখানেই জ্ঞান হারালাম। আজ 5 দিন পর আপনি আমাকে দেখছেন। পরে শুনেছি ওটা এক পিশাচ সিদ্ধ তান্ত্রিক লামার সম্পত্তি। ও বাঁশি যার কাছে থাকে তারই সর্বনাশ হয়। আমার কাকা জানতেন না, ওই পিশাচের হাতেই তার প্রাণ গেছে। এবার আমি এটা নিশ্চিতভাবেই বুঝেছি, আমারও প্রাণ যেত। আপনি জানেন না কিরণবাবু, ও বাঁশির মধ্যে যেন জাদু আছে। কিছুতেই ওকে ছাড়তে ইচ্ছা করে না, কিন্তু না ছাড়লে আমার প্রাণ যেত, তাই বাধ্য হয়েই ছাড়তে হলো। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। বললাম, আপনি চলে যাবেন? হ্যাঁ, বন্ধুরা গাড়ি ডাকতে গেছে।
গাড়ি এসে পড়লো বলে আমি এক্ষুনি চলে যাব। পৃথিবীতে এখনো এমন অনেক জিনিস আছে কিরণবাবু, যার হদিশ এখনো আমরা জানি না, এবং তাদের সবকিছু বুদ্ধি এবং বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা মেলে না। আচ্ছা, আমি যাই, আমার গাড়ি এসে গেছে। টলতে টলতে সুজন ছায়ার মতো ঘুরে ঘুরে পাহাড়ি পথ দিয়ে নেমে চলল। আমি উঠে পড়লাম আমার অন্য হোটেল। সেখানে রাত হবার আগেই আমাকে ফিরতে হবে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো, কারণ প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় আমি এইরকম গল্প নিয়ে হাজির থাকছি ঠিক এই চ্যানেল। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।